পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মোটে কয়দিন। এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছিল না। দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরও অনেক কুমড়ার খেলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলো জলে ভাসাইতে যায় নাই। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মলে দিলাম? আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়। সব খোলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। রেলের রাস্তা, যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়। মাটির আতা, পেঁপে, শশা অবিকল যেন সত্যিকারের ফল। সেই পুতুলটা, যেটার পেট টিপিলেই মৃগীরোগের মতো হাত পা ছুঁড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে। অমলাদি কতদূর যে সে গিয়াছিল। কত পদ্মফুলের ভরা বিল, কত অচেনা নতুন গাঁ পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গাঁয়ে পথের ধারের কামার দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে বাতাসা খাইতে দিয়াছিল। কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করিবে? রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুনো দেখলি অপু? তার টাঙানো বুঝি? খুব লম্বা। রেলগাড়ি দেখতে পেলি? গেল না, রেলগাড়ি অপু দেখে নাই। এটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে। মোটে ঘণ্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই রেলগাড়ি দেখা যাইত। কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজায় দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, এবং দুদিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষেই হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পখানিক পরেই অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকিয়া দাঁড়াইয়া গেল। নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি বারে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়ল কে? ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করিতে পারিল না। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজে পায়ের দাগ এখনো মিলাই নাই। তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মতো ঋণ ঋণের তীব্র মিষ্ট সুরে বলিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটাগুলো বন বাগান কেটে নিয়ে আসিনি? সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাঁটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো? হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার আনলাম আর ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উৎকুটে কাণ্ড ছাড়া একদণ্ড তো থাকো না বাপু। পথের মাঝখানে কি টাঙানো রয়েছে কি জানি, টেলিগ্রাফ না কি গিরাফ? আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল, তা এখন কি করব বলো?
পরে সে পুনরায় নিজের কাজে মন দিল। উহ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিত বটে যে তাহার মা তাহাকে ভালোবাসে। অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা কদিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে এতটা নিষ্ঠুর পাষাণী রূপে কখনো স্বপ্নেও কল্পনা করে নাই। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটা, কোথায় পালিতের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরুমহাশয়ের বাঁশবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলঞ্চলতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এক্ষুনি রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক আর কি না। হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণবিধানো কথা বলিতে চাহিল, এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিনাদে বলিল, আমি আজ ভাত খাব না, যাও, কক্ষনো খাব না। তাহার মা বলিল, না খাবি না? খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না। এদিকে তো রান্না নামাতে তস হয় না। না খাবি, যা, দেখব খিদে পেলে কে খেতে দেয়। ব্যাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো। সেই তাহার মার কাঁঠাল বিচি ধুইতেছে, কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সেই সময়ই দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, অপু, কোথায় যাচ্ছি সমন করে? কি হয়েছে অপু, শোন। তাহার মা বলিল, জানি না আমি, যত সব অনাচ্ছিষ্টি কাণ্ডবাবু তোমাদের, হাড়মাস কালি করে গেল। কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি, ছিঁড়ে গেল। তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না। না খাস যা, ভাত খেয়ে সব একেবারে সজ্ঞে ঘণ্টা দেবে কিনা তোমরা? মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুড়ির ওপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে সে এই অপু, যে আজ সকালে মায়ের ওপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানের এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকার রেল রাস্তার তার। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠানে, চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল। সতু বলিল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়। কে তাহার কথা শুনিবে? তবু আর একবার সে সতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহভাবে বলিল, চলো না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্যে এতগুলো বাতাবি লেবুর পাতা তুলে এনে রেখেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণ দেখাইল, যাবে? সতু আসিতে চাহিল না। অপু বাহিরের বড় মুখ চোরা। সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল। এত করিয়া বলিতেও সতুদা শুনিল না। পরদিন সকালে সে ও তাহার দিদি দুইজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকান ঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু,
রাধালতার ফুলের মাছ, তেলাকুচির পটল, চিচ্চিরের বরবটি, মাটির ঢেলার সন্ধব নবন, আরও কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলিল, চিনি কিসের করবি রে দিদি? দুর্গা বলিল, বাঁশতলার পথে সেই ঢিবিটার ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজিবার জন্য আনে। সে বালি চল আনি গে, সাদা চকচক করছে, ঠিক এক্কেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তারা পথের ধারের বনে ঢুকিল। খুব উঁচু একটা বন। চটকা গাছের আগডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু ও দুর্গা দুজনে দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুইজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলি মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে 3টি। প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এইরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে। পুরা দরে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানের পান প্রায় ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল। ও সতুদা, দেখো না কিরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো, আমি আর দিদি পেড়ে আনলাম। কি ফল বলো দেখি, জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা, আমাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা বড় ছেলেদের দলের চাই। সে আশাতে দলের ছেলে মানুষইটুকু যেন ঘুচিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই, আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা তুলাইয়া বলিল, না বই কি, তোমরা তো হলে কোণে যাত্রী, কাল সকালে এসে নকুতো করে নিয়ে যাব। সতুদা, রানুকে বলবে আজ রাত্রিরে যেন একটু চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসব। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই, এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ দ্রব্যের পণ্য মধ্য হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপুও, ওরে দিদিরে, নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণ ঋণে তীব্র মিষ্ট গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছনে পিছনে ছুটিল। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতে দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল 3টির একটিও নাই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটেই পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়। বেশ জোরালো হাত পাওয়ালা ও শক্ত। তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নহে। তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছে তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া, এবং অপু ছুটিতেছে প্রাণের দায়ে। হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একটিবার যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাঁড়াইয়া পড়িল। সতু ততক্ষণ ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিল। অপু একদম চোখ বুঝিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতের চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়াই যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বলিল, সতুদা চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি নে রে।
দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরকম করে চোখ রগড়াসনি দেখি। অপু তখনই 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল, ও দিদি, চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা করে দিয়েছে দিদি। দেখি দেখি, ওরকম করে চোখে হাত দিসনে, সর সর। সে কাপড়ে ফু পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল। কিছু পরে অপু একটু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকুমাকে সব বলে দিয়ে আসছি। রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কির দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না। সেজ ঠাকরুনকে সে ভয় করে। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাটখানি একটুখানি সামলে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিচকাঁদুনে ছেলে নয়, বড় কিছুতে সে কখনো কাঁদে না। রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অত সাধের ফলগুলি গেল। তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়া এরূপ অপমান করিল। অপুর কান্না সে সহ্য করিতে পারে না। তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি। আয়, চোখে কি আর ব্যথা বাড়ছে? দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠা বাড়ির পুরাতন ঘর। জিনিসপত্র কাঠের সেকেলে সিন্দুক, কটা রঙের সেকালের বেতের প্যাটরা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরানো। এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। তাতে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরানো জিনিসের কেমন একটা পুরানো পুরানো গন্ধ বাহির হয়। সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনে অপু ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁকিটা ছিল, ওই বড় কাঠের সিন্ধুকটা ছিল, ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আছে, ওই পোড়া জঙ্গলে ভরা জায়গাটাতেও কাহাদের বড় চণ্ডী মণ্ডপ ছিল। আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলিয়া বেড়াইত। কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে, কত কাল আগে। যখন একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা, বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বার কোষে যে তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলি যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া ছাড়িয়া দেখে। একদিন বনের ধারে জানলাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছেঁড়া কাশিদাসীর মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো আর মুখে শুনিতে হয় না। নিজেই জলের মতো পড়িয়া যায় ও বুঝিতেও পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। রামায়ণ কি পাঁচালী পড়িতে
দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দিনু চাটুজ্জে বলেন, আর আমার নাতিটা ওই তোমার খোকেরই বয়সী হবে। দুখানা বর্ণ পরিচয় ছিললে বাপু, শুনলে বিশ্বাস করবে না, এখনো ভালো করে অক্ষর চিনলে না। বাপের ধারা পেয়ে বসে আছে। ওই যে কদিন আমি আছি রে বাপু, চোখ বুঝলেই লাঙলের মুড়ো ধরতে হবে। পুত্রগর্ভে হরিহরের বুক ভরিয়া যায়। মনে মনে ভাবে, ও কি তোমাদের হবে? করলে তো চিরকাল সুদের কারবার। হলামি বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো বটে। বাবা মিথ্যেই তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথি লিখে, বংশে একটা ধারা দিয়ে গিয়েছেন, সেটা যাবে কোথায়? তাহাদের ঘরের জানলার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপাশ হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানলায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাটশেওড়া গাছের মাথাগুলো। এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা। প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বনচালতা গাছের ওপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। বড় গাছপালার তলায় হলুদ বনকচু কটু ওলের ঘন সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফেরাইতে প্রাণপণ করিতেছে। এই জীবনযুদ্ধে যে গাছটা অপারগ হইয়া গর্বদৃপ্ত প্রতিবেশীর আওতায় চাপা পড়িয়া গিয়াছে, তাহার পাতাগুলো বিবর্ণ। মৃত্যুপাণ্ডুর ডাটা গলিয়া আসিল। মরণাহত দৃষ্টির সম্মুখে সেই শরতের বন ভরা পরিপূর্ণ ঝলমলে রৌদ্র, পরগাছার ফুলের আকুল আর্দ্র সুগন্ধ মাখানো পৃথিবীটা তাহার সকল সৌন্দর্য রহস্য বিপুলতা লইয়া ধীরে ধীরে আড়ালে মিলাইয়া চলিয়াছে। তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল, একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলিয়াছে। অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে। সে দিদির সঙ্গে কত দূর এ বনের মধ্যে তো বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই। শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা পথ দিয়া মোটা মোটা গুলঞ্চলতা দুলানো থলো থলো বনচালতার ফল চারিধারে। সুরিপথটা একটা আমবাগানে আসিয়া শেষ হয়। আবার এ গাছের ও গাছের তলা দিয়া বনকলমি নাটা কাটা ময়না ঝোপের ভেতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে চলিয়া গিয়া ফেলিতেছে। শুধুই বন্ধুধুলের লতা কোথায় সেই ত্রিশূন্যে দোলে। প্রাচীন শিরীষ গাছের শ্যাওলা ধরা ডালের গায়ে পরগাছার ঝাড় নজরে আনে। এই বন তার শ্যামললতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বুলাইয়া দিয়াছিল। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত। প্রতি পলের প্রতি মুহূর্তেই নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তোলে। বর্ষা সতেজ ঘন সবুজ ঝোপের মাথায় নাটাকাটার সুগন্ধ ফুলের হলুদ রঙের শীষ, আসন্ন সূর্যাস্তের ছায়ায় মোটা ময়না কাটা ডালের আগায় কাঠবিড়ালির লঘুগতি আসা যাওয়া, পত্রপুষ্প ফলের সে প্রাচুর্য, সবাকার অপেক্ষা ঘন বনের প্রান্তবর্তী। ঝোপঝাড়ের সঙ্গীহীন বাঁকা ডালে বনের কোনো অজানা পাখি আসিয়া বসে। তখন তাহার মনের বিচিত্র অপূর্ব গভীর আনন্দরসের বর্ণনা সে মুখে বলিয়া কাহাকেও বুঝাইতে পারে না। সে যেন স্বপ্ন, যেন মায়া। চারিপাশ ঘিরিয়া পাখি গান গায়, ঝুরঝুর করিয়া ঝরিয়া ফুল পড়ে। সূর্যাস্তের আলো আরও ঘন ছায়াময় হয়। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরানো পুকুর আছে। তারই পাড়ে যে ভাঙা মন্দিরটা আছে, আজকাল
যেমন পঞ্চানন ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময়ে ওই মন্দিরের বিশালাক্ষী দেবী এই রকমই ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। একসময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। অনেক কালের কথা, বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে। এইরূপ কোনো লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। চারিধার বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশেও বাতি দিতে আর কেহই নাই। কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তীর ভিন গাঁ হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। পথে কেহ কোথাও নাই। এ সময় নিরালা বনের ধারে একটি অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্পদিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। বলে দিও চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দতলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারের শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরে সত্যই গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়াছিল। এসব গল্প কতবার শুনিয়াছে। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না? হঠাৎ সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা নাড়িতেছে। সেই সময় খুব সুন্দর দেখিতে, রাঙাপাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হার বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? সে বিছানায় গিয়া শোয়। এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতাপাতার তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। ঠিক দুপুরবেলা অনেক দূরের কোনো বড় গাছের মাথার ওপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে, যেন এই ছোট্ট গ্রামখানির অতীত ও বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে শরৎ মধ্যাহ্নের রৌদ্র ভরা নীল নির্জন আকাশপথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া চলিয়াছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারেই নাই। জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে। বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ। প্রতিদিন এই সময় ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে হয়। অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে। মনে হয় এরকম লতাপাতার মধুর গন্ধ ভরা দিনগুলো ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল। সেসব দিনের অনুভূত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোন অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে। মনে হয় একটা যেন কিছু ঘটিবে, এ দিনগুলো বুঝি বৃথা যাইবে না। একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন। এই অপরাহ্নগুলির সঙ্গে অজানা সাথী সুপরিচিত এই আনন্দ ভরা বহুরূপী বনটার সঙ্গে কত রহস্যময় স্বপ্নদেশের বার্তা যে জড়ানো আছে। বাঁশঝাড়ের উপরকার ছায়াভরা আকাশটার দিকে চাহিয়া সে দেখিতে পায়
এক তরুণ বীরের উদারতার সুযোগ পাইয়া কে প্রার্থী একজন তাহার অক্ষয় কবচ কুণ্ডল মাগিয়া লইতে হাত পাতিতেছে। পিটুলি গোলা পান করিয়া কোথাকার এক ক্ষুদ্র দরিদ্র বালক খেলুড়েদের কাছে দুগ্ধ পেয়েছি বলিয়া উল্লাসে নৃত্য করে। ওই যে পোড়ভিটার বেলতলাটা, ওইখানেই তো সরসজ্জা শায়িত প্রবীণ বীর বিশ্বদেবের মরণাহত ওষ্ঠে তীক্ষ্ণবাণী পৃথিবী ফুরিয়া অর্জুন ভগবতী ধারা সিঞ্চন করিয়াছিলেন। প্রথম যৌবনে সরযূতটের কুসুমিত কাননে মৃগয়া করিতে গিয়া দশরথ মৃগভ্রমে যে জল আহরণরত দরিদ্র বালককে বধ করেন, সে ঘটিয়াছিল ওই রানুদিদিদের বাগানের বড় জাম গাছটার তলায় যে ডোবা, তাহারই ধারে। তাহাদের বাড়ি একখানা বই আছে, পাতাগুলো সব হলদে, মলাটটার খানিকটা নাই, নাম লেখা আছে বীরাঙ্গনা কাব্য, কিন্তু লেখকের নাম জানে না। গোড়ার দিকে পাতাগুলি ছিঁড়িয়া গিয়াছে। বইখানা বড্ড ভালো লাগে, তাহাতে সে পড়িয়াছে, অদূরে দেখিনু হ্রদ, সে হ্রদের তীরে রাজরথী একজন যান গড়াগড়ি, ভগ্ন উরু দেখি উচ্চে উঠিনু কাঁদিয়া, হে কি কুস্বপ্ননাথ দেখাইলে মোরে। কলুচণ্ডী ব্রতের দিন মায়ের সঙ্গে গ্রামে উত্তর মাঠে যে পুরানো মজা পুকুরের ধারে সে বনভোজন করিতে যায়, কেউ জানে না। চারিধারে বনে ঘেরা সেই ছোট্ট পুকুরটায় মহাভারতের সেই দ্রৈপায়ন হ্রদ। ওই নির্জন মাঠের পুকুরটার মধ্যে সে ভগ্ন উরু অবমানিত বীর থাকে একা একা, কেউ দেখে না, কেউ খোঁজ করে না। উত্তর মাঠের কলা বেগুনের ক্ষেত হইতে কৃষাণেরা ফিরিয়া আসে, জনমানুষের চিহ্ন থাকে না কোনো দিকে। সোনাডাঙ্গা মাঠের পরের অনাবিষ্কৃত বসতে শূন্য অজানা দেখে চন্দ্রহীন রাত্রির ঘন অন্ধকার ধীরে ধীরে বিস্তর লাভ করে। তখন হাজার হাজার বছরের পুরাতন মানব বেদনা কখনো বা দরিদ্র পিতার প্রবঞ্চনামুগ্ধ অবোধ বালকের উল্লাসে, কখনো বা এক ভাগ্যহত নিঃসঙ্গ অসহায় রাজপুত্রের ছবিতে তাহার প্রবর্ধমান। উৎসুক মনের সহানুভূতিতে জাগ্রত ও সতর্ক হয়। ওই অখ্যাতনামা লেখকের বইখানা পড়িতে পড়িতে কতদিন যে তাহার চোখের পাতা ভিজিয়া আসিয়াছে। তাহার বাবা বাড়ি নাই, বাড়ি থাকিলে তাহাকে এক মনে ঘরে বসিয়া দপ্তর খুলিয়া পড়িতে হয়। একেবারে বেলা শেষ হইয়া যায়, তবুও ছুটি হয় না। তাহার মন ব্যাকুল হইয়া ওঠে। আর কতক্ষণ বসিয়া বসিয়া শুভঙ্করী আর যা মুখস্থ করিবে? আজ আর বুঝি সে খেলা করিবে না? বেলা বুঝি আর আছে? বাবার উপর ভারী রাগ হয়, অভিমান হয়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে ছুটি হইয়া যায়। বই দপ্তর কোনো রকমে ঝুপ করিয়া এক জায়গায় ফেলিয়া রাখিয়া ছায়া ভরা উঠানে গিয়া খুশিতে সে নাচিতে থাকে। অপূর্ব অদ্ভুত বৈকালটা। নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতার তার টাঙানো, খেজুর ডালের ঝাঁপ, বনের দিক থেকে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশাইদের পোড়ো বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ঝোপে উঠিয়া আসিয়া বসে। তাজা মাটির গন্ধ। ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ? সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল। অপু দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া আছে। খুব অন্ধকার, একটানা ঝিঝি পোকা ডাকিতেছে।
অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? দুর্গা বটি পাতিয়া তরকারি কাটিতেছিল, বলিল, আর 22 দিন আছে না মা? সে হিসাব ঠিক করিয়াছে। তাহার বাবা বাড়ি আসিবে। অপুর মায়ের তাহার জন্য পুতুল, কাপড়, আলতা। আজকাল সে বড় হইয়াছে বলিয়া তাহার মা অন্য পাড়ায় গিয়া নিমন্ত্রণ খাইতে যায় না। লুচি খাইতে কেমন তাহা সে প্রায় ভুলিয়া গিয়াছে। ফুটফুটে কোজাগরী পূর্ণিমায় জ্যোৎস্না ভরা রাত্রে বাঁশবনের আলো ছায়ায় জাল বুনানি পথ বাহিয়া সে আগে আগে পাড়ায় পাড়ায় বেড়াইয়া লক্ষ্মী পূজার খই মুড়ি আঁচল ভরিয়া লইয়া আসিত। বাড়িতে বাড়িতে শাঁখ বাজে, পথে লুচি ভাজার গন্ধ বাহির হয়। হয়তো পাড়ার কেউ পূজার শীতলের নৈবেদ্য একখানা তাহাদের বাড়িতে পাঠাইয়া দেয়। সেও অনেক খইমুড়ি আনিত। তাহার মা 2 দিন ধরিয়া তাহাকে জলপান খাইতে দিত, নিজেও খাইত। সেবার সেজ ঠাকরুন বলিয়াছিল, ভদ্রলোকের মেয়ে আবার চাষা লোকের মতো বাড়ি বাড়ি খইমুড়ি নিয়ে বেড়াবে কি? ওসব দেখতে খারাপ, ওরকম আর পাঠিও না বৌমা। সেই হইতে সে আর যায় না। দুর্গা বলিল, তাস খেলবে? তা যা, ও ঘর থেকে তাসটা নিয়ে আয়, একটু খেলি। দুর্গা বিপন্ন মুখে অপুর দিকে চাহিল। অপু হাসিয়া বলিল, চল, আমি দাঁড়াচ্ছি। তাহাদের মা বলিল, আহা, মেয়ের ভয় দেখে আর বাঁচি না। সারাদিন বলে হেড মাটি ওপর করে বেড়াবার সময় ভয় পায় না, আর রাত্রিতে এ ঘর থেকে ও ঘরে যেতে একেবারে সব আড়ষ্ট। শিষ্যবাড়ি হইতে অপুর আনা সেই তাস জোড়াটা। তাসের খেলায় 3 জনেই কৃতিত্ব সমান। অপু এখনও সব রং চেনে না। মাঝে মাঝে হাতের তাস বিপক্ষ দলের খেলোয়াড় মাকে দেখাইয়া বলে, এটা কি রং? রুইতন, দেখো না মা। দুর্গার মন আজ খুব খুশি আছে। রাত্রিতে রান্না প্রায় হয়ই না। ওবেলা বাসি ভাত তরকারি থাকে। আজ ভাত চড়িয়াছে, তরকারি রান্না হইবে, তাহাতে তাহার মহা আনন্দ। আজ যেন একটা উৎসবের দিন। অপু বলিল, তাস খেলতে খেলতে সেই গল্পটা বলো না মা, সেই শ্যামলঙ্কার গল্পটা। হঠাৎ সে মায়ের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়ে। মায়ের গায়ে হাত বুলাইতে বুলাইতে আবদারের সুরে বলে, সেই ছড়াটা বলো না মা, সেই শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, খেলার সময় ছড়া বলিলে খেলা কি করে হবে অপু? ওঠ। সর্বজয়া বলিল, দুর্গা, পাতালকোর আজ কোথায় পেলি রে? সেই যে গোসাইদের বড় বাগানটা আছে, সেই রাঙ্গিকায় খুঁজতে একবার তুই আর আমি। অপু, সেখানে একটা ফুটেছিল, কেউ টের পায়নি মা। খুব বন কি না? তা না হলে লোকে তুলে নিয়ে যেত। অপু বলিল, সেখানে গিয়েছিলি? ওহ, সে যে বড্ড বন রে দিদি। সর্বজয়া সস্নেহে বারবার ছেলের দিকে চাহিয়া দেখিতেছিল। সেদিনকার সেই অপু। আয় চাঁদ আয়, খোকনের কপালে টি দিয়ে যা বলিলে বারবার কলের পুতুলের মতো চাঁদের মতো কপালখানি অঙ্গুলিবদ্ধ হাতের দিকে ঝুঁকাইয়া দিত। সে কিনা আজ তাস খেলিতে বসিয়াছে। তাহার কাছে দৃশ্যটা বড় অভিনব ঠেকে। অপু খেলিতে না পারিলে বা আশা করিয়া কোনো পিঠ জিতিতে না পারিলে, কিংবা অপুর হাতে খারাপ তাসগুলো গিয়া নিজের হাতে ভালো তাস আসিলে বিপক্ষ দলের খেলোয়াড় হইয়াও তাহার মনে কষ্ট হইতেছিল। দুর্গা বলিল, আজ কি হয়েছে জানো মা? অপু বলিল, যা, তাহলে তোর সঙ্গে আড়ি করব, বলে দেখ। করগে যা আড়ি। শোনো মা, ও পোস্তদানার নাম জানে না। আজ রাজিদের বাড়ি পোস্তদানা রোদ্দুরে দিয়েছে। ও বললে, কি রাজিদি? রাজি বললে, যষ্টি মধু, খেয়ে দেখ।
ও খেয়ে এলো মা, সেখানে দাঁড়িয়ে। বুঝতে পারলে না যে পোস্ত, এমন বোকা। না মা, অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না। সেই যে যেদিন তাহার পাকা মাকাল ফলগুলো সতুদা লইয়া পালাইয়াছিল, সেই দিন তাহার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যের সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া এক রাস মাকাল ফল আনিয়া তাহার মুখের সম্মুখে তুলিয়া দেখাইয়া বলিল, কেমন হলো এখন? বড্ড যে কাঁদছিলে সকালবেলা। সে সন্ধ্যায় কিসে সে বেশি আনন্দ পাইয়াছিল? মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখের, বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে? তাহা সে জানে না। ছক্কার খেলা অপু বুঝে সুঝে খেলিস। দুর্গা মহা খুশির সহিত তাস কুড়াইয়া সাজাইতে লাগিল। কি ফুলের গন্ধ বেরোচ্ছে না দিদি? তাহাদের মা বলিল, তাহাদের জ্যাঠামশাইয়ের ভিটার পেছনে ছাতিম গাছ আছে, সেই ফুলেরই গন্ধ। অপু ও দুর্গা দুইজনেই আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ওই ছাতিমতলার একবার বাঘ এসেছিল বলেছিলে না? কিন্তু তাহার মা তাড়াতাড়ি তাস ফেলিয়া উঠিয়া বলিল, এই যা, ভাত পুড়ে গেল, ধরা গন্ধ বেরিয়েছে। ভাতটা নামিয়ে দাঁড়া বলছি। খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতালকোণের তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অপু বলিল, বাহ, খেতে ঠিক মাংসের মতো না দিদি? পাতালকোর এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। তবু কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? লোকের বাড়িতে ভোজে রাঁধিতে ডাকে সেজ ঠাকরুনকে। ডাকুক না দেখি একবার তাহাকে। রান্না কাহাকে বলে সেজ ঠাকরুনকে সে? হাঁ। সর্বজয়া বলিল, অপুর হাতে জল ঢেলে দে দুর্গা, হকি ছেলের কাণ্ড, ওই রাস্তার মাঝখানে মুখ ধোয়, রোজই রাত্রে তুমি ওই পথের ওপর। কিন্তু অপু আর এক পাও নড়িতে চাহে না। সম্মুখের ওই ভাঙা পাঁচিলের ফাঁক, অন্ধকার বাঁশবন, ঝোপ জঙ্গলের অন্ধকার ঝিঙের বীচির মতো কালো, পোড়ো ভিটে বাড়ি, আর অজানা কত কি বিভীষিকা। সে বুঝিতে পারে না, যেখানে প্রাণ লইয়া টানাটানি, সেখানে পথের ওপর আঁচানোটাই কি এত বেশি? তাহার পরে সকালে গিয়া ঘুমাইয়া পড়ে। রাত্রি গভীর হয়। ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশিরাদ্র নৈশ বায়ু ভরিয়া যায়। মধ্যরাত্রে বেণুবন শীর্ষে কৃষ্ণপক্ষের চাঁদের ম্লান জ্যোৎস্না উঠিয়া শিশির সিক্ত গাছপালায় ডালে পাতায় চিকচিক করে। আলো আধারের অপরূপ মায়ায় বনপ্রান্ত ঘুমন্ত পরীর দেশের মতো রহস্য ভরা। শনশন করিয়া হঠাৎ হয়তো এক ঝলক হাওয়া সোদালির ডাল দুলাইয়া তেলাকুচা ঝোপের মাথা কাঁপাইয়া বহিয়া যায়। এক একদিন এই সময় অপুর ঘুম ভাঙিয়া যাইত। সেই দেবী যেন আসিয়াছেন, এই গ্রামের বিস্মিতা অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষী। পুলিন শালিনী ইছামতি ডালিমের রোয়ার মতো স্বচ্ছ জলের ধারে, কুচা শ্যাওলা ভরা ঠান্ডা কাদায় কতদিন আগে যাহাদের চরণ চিহ্ন লুপ্ত হইয়া গিয়াছে, তীরের প্রাচীন সপ্তপর্ণটাও হয়তো যাদের দেখে নাই, পুরানো কালের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে তারাই একসময় ফুল ফল নৈবেদ্যে পূজা দিত। আজকালকার লোকেরা কে তাহাকে জানে? তিনি কিন্তু এই গ্রামকে এখনো তোলেন নাই।
গ্রাম নিশুতি হইয়া গেলে অনেক রাত্রে তিনি বনে বনে ফুল ফুটাইয়া বেড়ান, বিহঙ্গ শিশুদের দেখাশোনা করেন। জ্যোৎস্না রাতের শেষ প্রহরে ছোট্ট ছোট্ট মৌমাছিদের চাকগুলো বুনো, ভাওরা, নটকান পুয়ো ফুলের মিষ্ট মধুতে ভরাইয়া দেন। তিনি জানেন কোন ঝোপের কোণে বাসক ফুলের মাথা লুকাইয়া আছে, নিভৃত বনের মধ্যে ছাতিম ফুলের দল কোথায় গাছের ছায়ায় শুইয়া, ইছামতির কোন বাঁকে সবুজ শ্যাওলার ফাঁকে ফাঁকে নীল পাপড়ি কলমি ফুলের দল ভিড় পাকাইয়া তুলিয়াছে। কাঁটা গাছের ডালপালার মধ্যে ছোট্ট খড়ের বাসায় টুনটুনি পাখির ছেলেমেয়েরা কোথায় ঘুম ভাঙিয়া উঠিল। তার রূপে স্নিগ্ধ আলোয় বন যেন ভরিয়া গিয়াছে। নীরবতায়, জ্যোৎস্নায়, সুগন্ধে, অস্পষ্ট আলো আঁধারের মায়ায় রাত্রির অপরূপ শ্রী। দিনের আলো ফুটিবার আগেই কিন্তু বনলক্ষ্মী কোথায় মিলাইয়া যান। স্বরূপ চক্রবর্তীর পর তাহাকে কেহ কোনো দিন দেখে নাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।